আমাদের সঙ্গে পেয়ে গেছি এই গ্রুপেরই একজন শিল্পী প্রশান্ত মল্লিককে। নমস্কার প্রশান্তবাবু, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আর সবচেয়ে আগে যে প্রশ্নটা করব যে এই এক্সিবিশন এবং এই গ্রুপ নিয়ে যদি কিছু বলেন। প্রথমে ধন্যবাদ জানাই আপনাদের সংস্থাকে আমাদের এই প্রথম প্রদর্শনীতে আসার জন্য। টাই হচ্ছে আমাদের ছজন শিল্পীর তৈরি একটি সংগঠন গ্রুপ। আমরা বিভিন্ন জায়গা থেকে বিলং করি, সবাই বিভিন্ন আর্ট কলেজ থেকে পাস আউট, বিভিন্ন বিভাগে নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু একসাথে সমষ্টিগতভাবে সংঘবদ্ধ হয়েছি, একসাথে মিলে কাজ করার জন্য, ভাবের আদান প্রদান করার জন্যে, এবং এই কাজের মধ্যে দিয়ে আমরা নিজেদের যে প্রতিভাগুলোকে, নিজেদের ভাবনা চিন্তাগুলোকে দর্শকের সামনে প্রকাশ করতে পারি। এটাই হচ্ছে টাইয়ের উদ্দেশ্য। টাই মানে বুঝতে পারছেন, এটি বন্ধন। আমাদের মধ্যে স্টাইলের ভ্যারাইটি আছে, কিন্তু আমাদের মানসিকতা একটা বন্ধন আছে। আমরা দীর্ঘদিন একসাথে কাজ করতে চাইছি এবং সকলের সম্ভবত চেষ্টা করেছি। আজকে আপনার এক্সিবিশনটা দেখেছেন যে একটু বৈচিত্র্যের মধ্যে একটা বন্ধন রাখার চেষ্টা করেছি। এই টাইয়ের সম্ভবত আর একটা বৈশিষ্ট্য, শিল্পীরা একদম শহর কলকাতার বাইরে আলাদা আলাদা জায়গা থেকে বিলং করছেন। এই ব্যাপারটা যদি একটু তুলে ধরেন। অ্যাকচুয়ালি বিভিন্ন শিল্পীদের সাথে এখন তো সোশ্যাল মাধ্যম হয়ে গেছে, যোগাযোগ করতে গিয়ে দেখলাম ঘটনাচক্রে যেমন হয়ে গেল, পূর্ব মেদিনীপুরের দুজন, পশ্চিম মেদিনীপুরের দুজন, উত্তর চব্বিশ পরগনার দুজন জুড়তে পেরেছি। আশা আছে আরও জেলাগুলোকে ছোঁয়ার। অবশ্যই তো চাইব গ্রুপটা বড় হোক, কাজের আরও বৈচিত্র্য আসুক, আরও স্কাল্পটার ঢুকবেন, বিভিন্ন মাধ্যম নিয়ে যারা কাজ করেন একসাথে আমরা কাজ করে। অনেক শিল্পী গোষ্ঠী আছেন, একটু আলাদা করার চেষ্টা করছি, কারণ আমরা শুধু এক্সিবিশনে ওরিয়েন্টেড কাজ করি না, এক্সিবিশনে ওরিয়েন্টেড সংগঠনটিও করিনি। আমরা সারা বছর ধরে ওয়ার্কশপ করি, গ্রামে গঞ্জে গিয়ে কাজ করি, আমরা বিভিন্ন জায়গায় আর্ট ক্যাম্প করি, তার ফসল এবং সমষ্টিগতভাবে সেটার প্রকাশ একটা এক্সিবিশনে, প্রথম এক্সিবিশন। এক্সিবিশনের কথা গেল, এবার সরাসরি আসি আপনার কথায়। প্রথমেই আপনার কথা বলতে গেলে প্রথমে গ্যালারিতে ঢুকেই চোখ পড়ছে একদম অসাধারণ কিছু কাজের, এবং সেই কাজে প্রচণ্ডভাবে নিজস্ব একটা স্টাইল ফুটে উঠছে। তো এই নিজের একটা আইডেন্টিটি, নিজের একটা ইউনিক স্টাইল তৈরির পেছনের গল্পটা কি? অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই বললাম না, আর্ট কলেজ থেকে পাস আউট। আমি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস করেছি। আমার ওয়েস্টার্ন পেন্টিং ছিল। এই পেন্টিং নিয়ে কাজ করতে করতে আমি পছন্দ করি একটু ফিগারেটিভ কাজ করতে, মানুষকে নিয়ে, মানুষের জীবনযাত্রা, মানুষের কর্মকাণ্ড, মানুষের প্রফেশন। এখানে দেখতে পাচ্ছেন যে যারা মেষ চালক, তাদের নিয়ে একটা কাজ করেছে, তাদের জীবনযাত্রা। এখানে আমাদের শৈশবের কিছু বিষয় দেখতে পেয়েছি, যে এখন এগুলো তো উঠে গেছে, মানে এখন ছেলেরা মেয়েরা খেলে কম, মোবাইলেই খেলে, কিন্তু এই বিষয়গুলো রয়ে গেছে। এখানে যেমন একটি এই পাশের ছবিটাতে আছে, এই ছোট যে বাদ্যযন্ত্রটি আগে মেলায় দেখতে পারতাম, এখন সেটা দেখা যায় না। এইসব নিয়েই আমার ভাবনা, এবং স্টাইলের মধ্যে নিজস্ব একটা রাখার চেষ্টা করেছি, যে কিছুটা নিজস্ব আঙ্গিকে প্রকাশ করার চেষ্টা করেছি। ছবি আঁকার শুরুটা কীভাবে? ছবি আঁকা শুরুটা হয়েছিল, আমার পাশের পাড়া হচ্ছে পালপাড়া, মানে কুমোরদের বসবাস। আমি সেখানে স্কুল পালিয়ে স্কুলে যেতাম না, মাকে বলতাম স্কুলে যাচ্ছি, আমি না গিয়ে অবসর সময় লুকিয়ে লুকিয়ে পালপাড়াতে গিয়ে পুতুলে রং করা শিখতাম। রং করতে দিত না, হাত দিতে দিত না, জোর করেই পড়ে থাকতাম। মা কোথাও খুঁজে না পেলে আমাকে ওই পালেদের বাড়ি খুঁজে পেত। ওই হচ্ছে আমার শুরু, নেশা। ওই করতে 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 ছোট্ট বয়সে গিয়ে একটা আর্ট স্কুলে ভর্তি হই। সেখান থেকে তারপরে একদম নিজের চেষ্টাতেই আমি আর্ট কলেজে এসে ভর্তি হই, কারণ আমার ছেলেবেলায় পিতৃবিয়োগ হয়। খুব স্ট্রাগল লাইফ করেই আমি বড় হয়েছি, এবং সেখান থেকেই আমার আর্ট কলেজ পাস আউট। তারপরে ছবির জগতে এখনও চর্চা চলছে। আঁকার তো, শেখার তো আর শেষ নেই, এখন নিজের কাজের মাধ্যমেই আমি শিখছি। এই যে ফিগার রিলেটেড যে ছবি বা ফিগারের উপর নির্ভর করে ছবি আঁকার বিষয়টা আপনার ইন্টারেস্টের এরিয়া, সেই কথাটা উঠলো, কিন্তু এই জায়গা থেকে কিন্তু আরেকটা প্রশ্ন না করলে নয়। সেটা হচ্ছে সবচেয়ে পছন্দের জনার কোনটা, মানে বিষয় কোনটা সবচেয়ে পছন্দের? মানুষের দৈনন্দিন জীবনটাই আমি পছন্দ করি, মানে একদম দৈনন্দিন বিষয়। সেটা
পারিবারিক সম্পর্ক হতে পারে, পেশাগত সম্পর্ক হতে পারে, ভালোবাসার সম্পর্ক হতে পারে, জাস্ট সম্পর্কটাই আমি গুরুত্ব দিই। আর মিডিয়াম হিসেবে সবচেয়ে পছন্দের কোন? আমার প্রথম মাধ্যম ছিল অয়েল, এখন অয়েলটা করছি না, একটু টেকনিক্যাল প্রবলেম, কিছু ফাঙ্গাস হচ্ছে, অ্যাক্রিলিক। এছাড়া আমি ওয়াটার কালার পছন্দ করি, কাজ করি ওয়াটার কালার। আচ্ছা, যেহেতু এই এক্সিবিশনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এসেছেন, অংশগ্রহণ করেছেন, প্রত্যেকের কাজের স্টাইল আলাদা, সেই জায়গা থেকে একটা প্রশ্ন না করলে নয়, এটা একটু অন্যরকম। বিষয়টা হচ্ছে এই কলকাতা এবং তার আশপাশের শিল্পীরা যেহেতু মূলত রয়েছেন, কোথাও গিয়ে বর্তমানে একটা অত্যন্ত আলোচ্য বিষয় হচ্ছে শিল্পীদের ফাইন্যান্সিয়াল দিকটা। জেলা থেকে কলকাতায় এসে এক্সিবিশন করে শিল্পীরা সেই দিক থেকে সাপোর্ট কতটা পাচ্ছে? এটা খুব কঠিন প্রশ্ন, কারণ কলকাতার বুকে এই ফিনান্সিয়াল ব্যাপারটা তো আমরা পাচ্ছি না। অ্যাকচুয়ালি বলতে গেলে একটু অন্যরকমই বোঝায় যে সব দিক থেকে একটু পৃষ্ঠপোষকতার অভাব আমরা অনুভব করি। পৃষ্ঠপোষকতা দরকার, কারণ চিত্রশিল্পীদের ছাড়া বাকি শিল্পীদের, মানে সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পীদের একটা পৃষ্ঠপোষকতা আছে, চিত্রশিল্পীদের সরাসরি কিছু নেই। বিগত দিনেও দেখতে পাইনি, বর্তমানে নেই, ভবিষ্যতের আশায় আছি অবশ্যই যে একটু পৃষ্ঠপোষকতা দরকার আছে। তাহলেই মনে হয়, অ্যাকচুয়ালি সকালবেলা উঠেই সুমন চট্টোপাধ্যায়ের একটা কথার লাইন আছে না, সে তুমি শিল্পী কিংবা শ্রমিক কিংবা তাদিন দিনা, পেটে চাই খাবার, নয়তো দিন চলে না। সকালবেলা উঠে শিল্পীরও খিদে পায়, শিল্পীরও পরিবার আছে, শিল্পীরও বাঁচতে হয়, সেক্ষেত্রে তো অর্থটা দরকারই। এবং ছবি আঁকতে গেলে প্রচুর খরচ, সেটা যদি কিছুটা ক্রেতা পাওয়া যায়, তাহলে আমরা আবার নতুনভাবে উদ্যম পাই, এনার্জি পাই। তা থেমে থাকছি না, বিক্রি হচ্ছে না এই অঞ্চলে, সেভাবে বিক্রি নেই, তো থামবো তো না, কারণ এটা আমাদের প্রাণের খিদে, এটা না করে পারবো না। যেমন না খেয়ে পারি না, না অক্সিজেন নিয়ে পারি না, ছবি না এঁকেও পারবো না। একটা প্রচণ্ডভাবে একটা কঠিন বাস্তব, একটা রিয়েলিটি শিল্পীর উত্তরের মধ্যে দিয়ে ফুটে এলো। আর এই রিয়েলিটি থেকেই আর একটা প্রশ্ন, এবং শেষ প্রশ্ন এটাই করব, এই মুহূর্তে যে সমস্ত একদম ইয়াং ছেলেমেয়েরা যারা এই রাস্তায় আসতে চাইছে, এই পথে হাঁটতে চাইছে, তাদের জন্য কি বলবে? প্রথমে বলবো যে এই জেনারেশনকে দেখা যাচ্ছে তারা খুব যান্ত্রিক, মানে মোবাইল নির্ভর ছবি আঁকে। আমাদের সময় যারা আমরা স্টাডি নির্ভর ছবি করতাম, তারা করছে না। এটাতে হয়তো চমক থাকবে, সাময়িক কিছু রিটার্ন পাওয়া যাবে, তার স্থায়িত্ব নয়। আমি ছেলেমেয়েদের বলবো যে প্রকৃত অর্থে শিখে এবং স্টাডি করে, নেচার স্টাডি বা ফিগার স্টাডি যেটাই করে, একদম নেচারের থেকে উঠে আসাটা স্বাভাবিক, মানে উচিত হবে। মোবাইল নির্ভর ছবি এঁকে কিন্তু তার স্থায়িত্ব হবে না। আমরা যে বয়সের বিলং করেছি, আমরা প্রত্যেকে স্টাডি করে তারপরে এই জগতে যা করতে পারছি সেটা পেরেছি, আমরা মোবাইলের পক্ষে নই আর কি। অনেক ধন্যবাদ প্রশান্ত বাবুকে। শিল্পীর জীবনের গল্প, এই মুহূর্তে দাঁড়িয়ে শহরে শিল্পের বাস্তবতা আর আগামী শিল্পীদের দেওয়া বার্তা, তার পাশাপাশি কিন্তু কোথাও গিয়ে সমাজের বাস্তবতা, এই বর্তমান সমাজ যে ক্রমশ যান্ত্রিক হয়ে চলেছে, আর তার ফলস্বরূপ আমরা ভবিষ্যতে ঠিক কতটা যান্ত্রিকতা দেখতে পাচ্ছি, আমাদের শিল্প সত্তাকে, আমাদের ক্রিয়েটিভ সোলটাকে সেটা কতটা প্রশ্নের মুখে ফেলে দিতে পারছে, এই সব নিয়ে কিন্তু খুব গুছিয়ে সুন্দর করে আমাদের সামনে অনেক তথ্য তুলে ধরলেন শিল্পী প্রশান্ত মল্লিক। আমাদের সঙ্গে আজকে আরও শিল্পীরা রয়েছেন, চলুন তাদের সাথেও এবার কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি এই গ্রুপেরই আরও একজন শিল্পী দেবাশিস মাইতিকে। নমস্কার দেবাশিস দা, ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত। এর আগেও কিন্তু দেবাশিসদার সাথে আমাদের একবার পর্দায় আলাপ হয়েছে, তো আবার যখন পেয়েছি আজকে একদম সোজাসুজি ছবির প্রশ্নেই চলে যাই। প্রথমেই তো যেটা চোখে পড়ে অসাধারণ কিছু ল্যান্ডস্কেপ, আর সেটার স্টাইলটা একদম ভিন্ন। তো ল্যান্ডস্কেপের মধ্যে যে এরকম অন্যরকম স্ট্রোকে কাজ করা যায়, এই আইডিয়াটা কোত্থেকে এলো মাথায়? এটা মূলত আউটডোর গিয়ে যা প্র্যাকটিস করি, সেই প্র্যাকটিসের মাধ্যমেই আসে। তারপর হচ্ছে মানে মাইন্ড থেকে একটা আসে যে আলাদা স্টাইল একটা দরকার, আমার নিজস্ব একটা স্টাইল তৈরি হবে, সেইভাবেই আমার কাজ করা আর কি। আচ্ছা, আর একটা যেটা আপনার স্টাইলের মধ্যে প্রচণ্ডভাবে চোখে পড়ে সেটা হচ্ছে ওয়াটার কালার।
মানে দেবাশিস মাইতির কাজ মানে ওয়াটার কালার থাকবে, ওয়াটার কালারের প্রতি এরকম আলাদা রকম ভালোবাসাটার পেছনে কী কারণ? না, ওয়াটার কালার থাকবে না, আমি মূলত ওয়াটার কালারই করি। ওয়াটার কালার ছাড়া আর কিছু করি না। ওয়াটার কালারটা আমাকে ভীষণ ভালো লাগে। আর প্রকৃতির কাছে মানে ঋণী। প্রকৃতিতে অনেক কিছুই আছে, প্রকৃতি থেকে যা কিছু পাওয়ার আমার এই ছবির মধ্যে থেকেই পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই যে প্রকৃতির মধ্যে থেকে প্রকৃতির ছবি আঁকা, একটা ন্যাচারালি নিজের মধ্যে শিল্পী সত্তাটা গ্রো করা, এইটা ঠিক কিভাবে শুরু হলো? আর্ট কলেজে পড়াশোনা করার সময় তখন তো সব কিছুই আঁকতে হতো, সব কিছুই কাজ করতে হতো। তারপরে প্রকৃতিতে আসলে কী হচ্ছে, একদম গ্রাম থেকে উঠে আসা তো, প্রতিদিন বাস জার্নি, যাতায়াত, প্রকৃতি, গাছপালা দেখতে দেখতে যাওয়া ভালো লাগে। পাহাড় পর্বত এইগুলো তো ব্যাপারটা সব। তারপর যখন কোথাও করতে যাই, ঘুরতে যাই, বেড়াতে যাই, সব কিছু দেখা হয় যে প্রকৃতির মানে কী রং, কত রঙের হয়, সেই রঙটা দেখে একটা নিজের মনে ধারণা তৈরি হয় যে কিভাবে আমার ওয়াটার কালারের ছবিটা নিয়ে আসবো। আচ্ছা, এখানে তো বেশ অনেক রকম প্রকৃতির ছবি দেখতে পাচ্ছি, সবকটা কি একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে আঁকা? না, সব কটা প্রত্যক্ষ অভিজ্ঞতা নয়, কিছু প্রত্যক্ষ অভিজ্ঞতা তৈরি করতে হয় আউটডোরে গিয়ে, তারপর তো কাজ করতে হবে, হাত প্র্যাকটিস, এইগুলোই সব। বেশ, তবে এই প্রশ্ন উত্তরের মাঝখানে মাঝখানে আমাদের দর্শকরা কিন্তু একটা বিষয় নিয়ে শুনতে প্রচণ্ড ভালোবাসেন, সেটা হচ্ছে ছবির গল্প। তো এই ছবিগুলোর গল্প যদি একটু দর্শকদের শোনানো যায়। ছবিগুলোর গল্প বলতে প্রকৃতি যে গাছ বিভিন্ন কালারের হয়, সেটা প্রকৃতিতে না গেলে বোঝা যায় না। আচ্ছা, সেটা এবার আমরা কীভাবে ছাত্রদেরকে আঁকা শেখাই, বা ছাত্ররা শেখে কীভাবে যে গাছ আঁকবো, গাছের পাতা সবুজ, এটা তো নয়, সবুজ নাও হতে পারে। আমি যখন দেখব সবুজ নাও লাগতে পারে, হালকা একটা নীলাভ সবুজ এই ধরনের হয়। এই জন্য এইটাকে প্রকৃতিতে না গিয়ে শেখানো যায় না, প্রকৃতি থেকেই তৈরি হয় সব কিছুই। প্রকৃতি আমাদের মাস্টারমশাই। আচ্ছা, এই যে প্রকৃতি নিয়ে এত কাজ করেন, প্রকৃতির রঙের মধ্যেই তুলির সব স্ট্রোকগুলোকে খুঁজে পান, এবং সবচেয়ে বড় কথা, শিল্পী নিজে যখন নিজেকে প্রকৃতির মধ্যে খুঁজে পান, তখন তাকে কিন্তু একটা প্রশ্ন না করলেই নয়। সেটা হচ্ছে এই জায়গা থেকে প্রকৃতি নিয়ে দর্শকদের কাছে আপনার কিছু বার্তা আছে? আমি ওই যে বললাম, প্রকৃতি একমাত্র মাস্টারমশাই। প্রকৃতি থেকে সব পাওয়া যায়, গান, ছবি আঁকা, আমার হচ্ছে কি স্টাইল, হাঁটা চলা, সব প্রকৃতি থেকে পাওয়া যায়। প্রকৃতি ভগবান, এইটুকুই। আচ্ছা, শেষ প্রশ্ন এটাই করব, এখানে এই মুহূর্তে তো আলাদা আলাদা জেলা থেকে শিল্পীরা রয়েছেন, তো এই এক্সিবিশনের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে? খুব ভালো লাগছে। আমি তো আগেও এক্সিবিশন করেছি, আর একসঙ্গে ছজন এই যে মানসিকভাবে আলোচনা করা, মানসিকভাবে সব কিছু ইয়ে করা, এটা আমার খুব ভালো লাগছে। ভালোই চলছে। অনেক ধন্যবাদ দেবাশিস দা। এই যে একজন শিল্পী, তার ছবি আঁকার মূল বিষয়টাই প্রকৃতি। প্রকৃতি তাকে তুলির প্রত্যেকটা টানতে উৎসাহ জাগায়, আর প্রকৃতি কোথাও গিয়ে তার ছবি আঁকার বিষয়ে তিনি নিজেকে তৈরি করেছেন প্রকৃতির ভেতরে। কোথাও গিয়ে কিন্তু তার এই ছবিগুলোর মধ্যে তাই বারবার প্রকৃতির সচেতনতামূলক একটা বার্তা ফুটে ওঠে। কোথাও গিয়ে আমরা যারা দর্শক বা আপনারা যারা ওপার থেকে দেখছেন, আমাদের কাছে কিন্তু এই ছবিগুলোর মাধ্যমে একটা বার্তা পৌঁছে যায়, সেটা হচ্ছে আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশ, তাকে বাঁচানোর বার্তা। আজকে আমাদেরই অনেক কাজকলাপের জন্য কিন্তু আমাদের পরিবেশ বিপন্ন, আর সেটার দায়ভার এবং সেটার এফেক্ট দুটোই সবচেয়ে বেশি বর্তায় আমাদের উপরেই। তাই কোথাও গিয়ে আমাদের দায় আমাদের প্রকৃতিকে, আমাদের পরিবেশকে সুস্থ রাখার, আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখার, আর আমরা এই পরিবেশেরই ফসল, আর অবশ্যই একজন নাগরিক হিসেবে এই দায়িত্বকে আমরা এড়িয়ে যেতে পারি না। যাই হোক, দেবাশিস দাকে আরও একবার অনেক ধন্যবাদ। খুব সহজ সরল ভাষার মধ্যে দিয়ে কিন্তু উনি বেশ সচেতনতামূলক বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। আমাদের সঙ্গে আরও একজন শিল্পী আছেন, তার সাথেও আমরা কথা বলব। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন শিল্পী রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী সুবীর মাইতি। নমস্কার সুবীর বাবু, ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত। প্রথমেই
যে প্রশ্নটা না করলে নয়, গ্যালারিতে ঢুকে কয়েকটা বেশ রংচঙে উজ্জ্বল ছবির দিকে চোখ পড়ছে, যেগুলোর একদম একটা আলাদা নিজস্ব দৃশ্য পরিচয় রয়েছে, আলাদাভাবে চোখে পড়ছে। তো সবার আগে যে প্রশ্নটা করব স্টাইলের আগেও, যে কোন মিডিয়াম ইউজ করা হয়েছে এগুলোয়? আমি মূলত অ্যাক্রেলিক মিডিয়াতে এখন কাজ করতে ভালোবাসি। এর আগে আমি আর্ট কলেজ থেকে যখন পাস আউট হই, অয়েল পেন্টিংটা বেশ ভালোই লাগতো, আর খুবই আমার অ্যাক্রেলিকটা এখন পছন্দের। তো এটা খুব সহজে আমার কাছে ধরা দেয় এবং খুব তাড়াতাড়ি আমি আমার মাইন্ডটাকে স্যাটিসফাইড করতে পারি। তো এখানে কিন্তু অ্যাক্রিলিকের পাশাপাশি বেশ একটু মিক্স কিছু কাজও দেখা যাচ্ছে, সেগুলোর মিডিয়াটা নিয়ে যদি একটু বলেন। মিক্সড বলতে আমি একটা এফেক্ট চাচ্ছিলাম মনে মনে, যে এফেক্টগুলো যেটা হচ্ছে আমার চিন্তাভাবনার সঙ্গে সেটা সামঞ্জস্যপূর্ণ হতে পারে এই রকম। তো আমি এখন যে কাজগুলো করছি মূলত এই ওয়ার্ল্ডের মধ্যে যে প্রবলেমে আমরা ফেস করছি, সেই প্রবলেম থেকে বেরোবার চেষ্টা করছি। প্রতিনিয়ত আমরা যে বিষক্রিয়ার মধ্যে চলেছি, সেই বিষক্রিয়া থেকে আমি নিজেকেও বের করার চেষ্টা করছি আপ্রাণ। এবং আমি যে ছবিগুলো বা আমার আর্টওয়ার্কের মাধ্যমে আমি মেসেজ দিতে চাচ্ছি, প্রতিটা মানুষ এই আর্টওয়ার্ক দেখে নিজেকে, নিজের লাইফস্টাইলকে পরিবর্তন করুক, এটাই আমার আশা। বেশ, তো এখানে তো ছবি যেগুলো দেখতে পাচ্ছি মূলত বেশ অ্যাবস্ট্রাক্টের ওপর কাজ আছে, তো হঠাৎ অ্যাবস্ট্রাক্টকে বেছে নেওয়ার কারণ? হ্যাঁ, এখানে বলতে হয় আমি একসময় কাজ করতাম প্রকৃতির ছবি। আমি মূলত প্রকৃতি নিয়েই ভালো কাজ করতাম, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, এই নিয়েই কাজ করতাম। আস্তে আস্তে বুঝতে পারি যে আমি কাজ করে যাচ্ছি, কিন্তু আমার শরীর মনও কাজ করছে। যখন দেখছি আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমার শরীর আর চায় না যে এই কাজটা কিভাবে এগিয়ে যাবে, তখনই আমি নিজেকে ফিল করতে পারি আমার মধ্যে যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সেই প্রবলেমগুলো আমি ফিল করতে পারি। দিনের পর দিন আমি আমার ইনার অর্গানগুলোকে আমি ফিল করি, এবং ইনার অর্গানের মধ্যে যে যন্ত্রণা, যে কষ্ট, যে বিষক্রিয়া, সেইগুলো আমি ফিল করতে থাকি এবং সেখান থেকে বেরোবার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। সেখান থেকে আমি একের পর এক কালার এবং চড়া কালার এবং কোনো কিছুকে আমি একটা আঙ্গিকের মধ্যে নিয়ে নিজের শৈল্পিক একটা দৃষ্টিভঙ্গি রচনা করার চেষ্টা করছি। বেশ, তো যেহেতু কাজ অ্যাবস্ট্রাক্টের ওপর, সেহেতু যারা আমরা একদম সাধারণ, যাদের শিল্প তত্ত্ব সম্পর্কে অতটা জ্ঞান নেই, আমাদের জন্য বুঝতে একটু অসুবিধা হয়। আর তবে আমাদের দর্শকরা কিন্তু ছবির গল্প শুনতে ভীষণ পছন্দ করে, তো সেই জায়গা থেকে যদি ছবিগুলোর অল্প করে ব্যাখ্যা করা যায় খুব ভালো হয়। প্রথমে বলি, এই ছবিটা, এটা হচ্ছে ইন্টারনাল এফেক্ট। এখন আমার শুধু নয়, এবং 96% মানুষের শরীরের মধ্যে যে বিষক্রিয়া হচ্ছে, আর বিষক্রিয়ার কারণটা হচ্ছে আমরা কোনো প্রবলেমে পড়লে সেই প্রবলেম থেকে বেরোবার চেষ্টা করি, আমরা মেডিসিন নিই। এবং মেডিসিনটা কী দিয়ে তৈরি? মেডিসিনটা হচ্ছে ড্রাগ অ্যান্ড কেমিক্যাল দিয়েই তৈরি। তাহলে আমরা বিষক্রিয়া হলাম এবং প্রবলেম ক্রিয়েট করে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার কি খাওয়ালো? আবার বিষ খাওয়ালো। তাহলে আমার শরীরটার সলভেশনের রাস্তা ডাক্তারের কাছেও নেই। আছে একমাত্র জায়গা আছে, সেটা যদি আমি আমার লাইফস্টাইলকে পরিবর্তন করতে পারি, তাহলেই কিন্তু সমাধানের রাস্তা খুঁজে পাওয়া যায়। আর সেই ফিলিংস থেকে এই ছবিটির জন্ম হয়েছে। এখানে হচ্ছে ড্রাগস অ্যাচিভার নাম দেওয়া হয়েছে, কারণ একটা মানুষ যখন প্রথম সমস্যায় পড়ে তখন ড্রাগ নেয়, আর ড্রাগ নিতে নিতে দেখা গেল
একটা সময়ে মানে মৃত্যুকে বরণ করে নেয়, আর তার কাছে কোনো উপায় থাকে না, তখন কি হয়, উনি ড্রাগসটাকেই মানে একদম বরণ করে নিলেন। আর আমার কাছে এই জায়গাটা খুবই যন্ত্রণাদায়ক, এবং এর মধ্যে আমি একটা লাশের ছবি দেখিয়েছি, যে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি ঝাঁঝরা হয়ে গেছে, তার শরীরে আর কিচ্ছু নেই, শুধুমাত্র মেডিসিনের মালা পরে থাকতে পারে। এটাই হচ্ছে এই ছবিটার বৈশিষ্ট্য। মানে একদম প্রচণ্ডভাবে যে সামাজিক বাস্তবতা, আমরা যে জালগুলোর মধ্যে জড়িয়ে আছি, রাদার আমাদেরকে জড়িয়ে রাখা হচ্ছে, আমাদের সোলটা যে বাঁধা পড়ে যাচ্ছে কয়েকটা মাত্র কেমিক্যাল আর কয়েকটা মাত্র প্রযুক্তির হাতে, সেইটাকে কিন্তু শিল্পী অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। আর এইভাবে ছবির মধ্যে দিয়ে, রঙের মধ্যে দিয়ে সামাজিক বার্তা, এটা কিন্তু শুধুমাত্র আমাদের দৃষ্টিনন্দন করে না, আমাদের কাছে এমন কিছু তথ্য তুলে ধরে যার দ্বারা কিন্তু আমরা সত্যিই সমৃদ্ধ হই। অনেক ধন্যবাদ স্যার, এত সুন্দর করে এত কঠিন একটা বিষয় এত সহজভাবে আমাদের কাছে তুলে ধরার জন্য। আজকে কিন্তু আমরা যে আলাদা আলাদা শিল্পীদেরকে আমাদের সাথে পেলাম, তাদের প্রত্যেকের শুধু তারা যে জায়গা থেকে বিলং করছেন সেটা আলাদা নয়, তাদের প্রত্যেকের কাজের স্টাইল একেবারে আলাদা, আর তারা তাদের এই আলাদা আলাদা কাজের স্টাইল দিয়ে কিন্তু কোথাও গিয়ে বার্তা একটাই দিতে চাইছেন, সমাজের জন্য বার্তা আর পরিবেশের জন্য বার্তা, আমাদের নিজেদেরকে ভালো রাখার বার্তা, এবং আমাদের এই ভালো থাকার পথে আমাদেরই সৃষ্টি কিছু জিনিস কিভাবে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে সেইটাকে নিয়ে বার্তা। কিভাবে আলাদা আলাদা বিষয় আমরা নিজেরাই নিজেদের ভালো থাকার পথে, আমাদের প্রকৃতিকে সুস্থ রাখার পথে বাধা সৃষ্টি করছি, আমাদেরই তৈরি বিষয়গুলো আমাদের সম্মুখে এসে দাঁড়াচ্ছে এমনভাবে যে সেগুলোকে আমরা অতিক্রম করতে পারছি না, সেই বিষয়গুলোকে কিন্তু শিল্পীরা তাদের আলাদা আলাদা ভঙ্গির মধ্যে দিয়ে, আলাদা আলাদা শৈলীর মধ্যে দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। তো এরকম একটা প্রদর্শনীতে এসে এই রকম শিল্পীদের সাথে কথা বলে এবং সেই আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমরাও সত্যিই অত্যন্ত সমৃদ্ধ বোধ করছি। আর আজকের আড্ডাটা যেরকম জমে উঠেছে, এবং সবচেয়ে বড় কথা আজকে যেভাবে আমরা শিখতে পারছি, এরম এপিসোড কিন্তু শেষ করতে একদমই ইচ্ছা হয় না, কিন্তু দুঃখজনকভাবে এপিসোডের সময় তো ধরা বাঁধা, তাই আজকের মতো আমাদের বিদায় নিতেই হচ্ছে। আজকের মতো টেলিক্যানভাস এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।